শো হয় না, আজকে একটা শো হতে চলেছে। তিনি আমাকে সময় দিচ্ছেন অবশেষে, এবং জাগো এফএম এর অগণিত দর্শক শ্রোতাদের সময় দিচ্ছেন। সো তিনি ওয়ান অ্যান্ড অনলি আমাদের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী এদেশের। আমি আবার তার করেই বলি যে যিনি ক্যামেরার সামনে দাঁড়ালে ফিল্ম হয়ে যায়, তিনি অপু বিশ্বাস, বাংলাদেশের অনবদ্য একজন অভিনেত্রী। কেমন আছেন? ঈদ মোবারক। ঈদ মোবারক। জি ভালো। বললাম না যে অনেক এক্সাইটেড, সেটা অফেয়ারে কি মানে শুরু হওয়ার আগে নিশ্চয়ই একটু টের পেয়েছেন। আচ্ছা, যাই হোক, সেটা আর আমরা লাইভে না বলি। এবং কেমন কাটলো, এবং এটা একটা অন্যরকম ঈদ আমি জানি অপুর সাথে, এবং সব মিলিয়ে যে কোনো উৎসবে আসলে পরিবার বলেন বা সবচেয়ে আপন মানুষ বলেন, কি ধরনের ব্যস্ততার প্যাটার্নটা কেমন পাল্টায় আর কি? উৎসব মানেই তো আনন্দ, আর উৎসবের ভিন্নতা তো অ্যাকচুয়ালি আনন্দকে ঘিরেই হয়। কারেক্ট। তো আমার আনন্দটা ডেফিনেটলি এটা অলমোস্ট অনেকে বুঝেই ফেলেছে কেন অপু বিশ্বাসের এবারে এটা এত ডিফারেন্ট। সেটা হচ্ছে যে আমার লাইফে একজন নতুন অতিথি অ্যাড হয়েছে, যেটা বিগত যত ঈদ বা যত ফেস্টিভ ডে গুলো আমার জন্য আসছে বা চলে গেছে সেগুলো ছিল না এই নতুন অতিথি, যেটাতে এইবার এসছে। নতুন অতিথি, নতুন এক্সপেরিমেন্ট, নতুন ভালো লাগা। আমরা টানা 3 দিনই বিগ স্ক্রিন এই শোটা করছি, এবং সবচেয়ে বড় বিষয় হলো আপনার ক্ষেত্রে যে পরিমাণ এক্সপিরিয়েন্স রয়েছে ঈদের ছবি নিয়ে, সে পরিমাণ এক্সপিরিয়েন্স অনেক তারকারই নেই, অনেক নায়িকার নেই বাংলাদেশে। তো সেক্ষেত্রে আমি সেই বিষয়ে বারবার একটু প্রসঙ্গে টানবো। ঈদের ছবি আসা নিয়ে আসলে আপনার মোস্ট মানে খুব মেমোরেবল কোনো এক্সপিরিয়েন্স যদি আজকে শেয়ার করতেন, সেটা দিয়ে আজকে শোটা সেই গল্পটা দিয়ে শুরু করতে চাই। আসলে অনেক তো হয়েছে। যখন আমি শুরু করেছিলাম তখন তো আসলে ঈদের সিনেমা নিয়ে যে এক্সাইটমেন্ট থাকা দরকার সেটা আমার মধ্যে ছিল না, কারণ আমি অ্যাকচুয়ালি বুঝতামই না যে ঈদের সিনেমা আসলে আলাদা ব্যাপার বা নেগেটিভ কি হতে পারে। তো এটা যখন বুঝলাম আফটার 3 ইয়ার্স, অর্থাৎ 3টা ঈদ পার করে আমি বুঝতে পারলাম যে ঈদের সিনেমা আমার আশাটা বা এটা পজিটিভ নেগেটিভ সাইডটা কিরকম ইফেক্টেড একটা আর্টিস্টের জন্য। তো ভালো ছিল, সবসময় ভালো ছিল। এই বছরটা অনেক ভালো, বাট এই বছর যেটা হয়েছে যে একদম বেশি মেমোরেবল হয়ে গেছে আমার জন্য, কারণ আমি যখন বুঝতাম না তখন আমার সিনেমা রিলিজ হয়েছে 300-350 সিনেমা হলে। ঢাকার যে কোনো জায়গায় গেলে আমার পোস্টার দেখতে পারতাম। তো এবারে হয়েছে একমাত্র যে ঢাকা শহরে একমাত্র ব্লকবাস্টার ছাড়া আমার আর কোথাও কোনো সিনেমা রিলিজ হয়নি। রাজনীতিটা জাস্ট হয়েছে 40টা সিনেমা হলে। এটা আমার কাছে একদম মেমোরেবল একটা যে এই সময় এসেও এই ধরনের পরিস্থিতি দেখতে হয় বা না, এটাকে আমি ছোট করে দেখছি না, এটাকে আমি এক বাক্যে এটা বলছি যে সিনেমা বা বিজনেসটা হচ্ছে এমন যে আমাদের পাশাপাশি থাকতে হবে, না হলে ভালো মন্দ কিন্তু ইয়ে করা যাবে না। যেমন মানুষের জীবনে সুখ আর দুঃখটা যেমন খুব পাশাপাশি থাকে, বিদায় তখন বোঝা যায় যে সুখের আনন্দটা কতটুকু আর দুঃখের কষ্টটা কতটুকু। যদি পাশাপাশি দুটো সিনেমা নাই চলে তাহলে আমি বুঝবো কি করে যে হোয়াট দ্য বিজনেস, হোয়াট দ্য সুপারহিট। আমার কথা হচ্ছে যে পাশেই নাই, আসেই নাই, সেখানে টেনশনও নাই, না টেনশনে নাই, বাট যে কয়েকটা সিনেমা হলে রিলিজ হয়েছে আমি যতটুকু খবর পাচ্ছি কিন্তু মোস্ট অফ রিভিউ অনেক ভালো পাওয়া যাচ্ছে। এক্স্যাক্টলি, ইনফ্যাক্ট আমি সকালে ফেসবুকে দেখলাম কিছু আমার বড় ভাই জার্নালিস্টরা লিখেছেন যে শ্রীমঙ্গল একটা জায়গায় তারা নাকি কয়েকটা ফ্রেন্ড সার্কেল, তারা 10 থেকে 15টা হুন্ডাই তাদেরকে যেতে হয়েছে, বাস জায়গাটা অনেক একটু অন্যরকম, রাতের বেলা যাওয়াটা সম্ভব না, বাট তারা সবাই মিলে খোঁজ নিয়ে, কারণ খোঁজ হতে পারছে না কোথায় লেগেছে, পরে তারা খোঁজ নিয়ে ওইখানে গেছে, গিয়ে নাকি তারা রাজনীতি সিনেমাটা দেখে লাস্টে বলেছে আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমরা আশা করব আমাদের কাছের সিনেমা হলগুলোতে খুব দ্রুত রাজনীতি চলে আসবে। বাহ বাহ, এটা আসলে ম্যাটারও করেন না যদি আপনার সেই কেমিস্ট্রি এবং ছবির গল্প যদি টানতে থাকে দর্শকদের, সো হল মালিকরা বাধ্য হবেন এবং সেটা সেই পর্যায়ে আসবেই। এবং সবচেয়ে বলি আপনার সাথে সুর মিলিয়ে বলি, আমার অনেক ফ্রেন্ডস যারা জার্নালিস্ট বা মিডিয়া কর্মী, তারা যে কজন দেখেছেন অলরেডি স্ট্যাটাস দিয়েছেন অনেকেই, মানে তারা আসলে খুব বেশি
তেলবাজি পছন্দ করে না, মানে যেটা না সেটা লিখবে না কিন্তু অথেন্টিক খুব ভালো লিখেছে রাজনীতি। তারা করেন না না, যার কারণে সো ছবিটা আমি সাকসেস, কারণ আমার 40টা সিনেমা হল আমার কাছে বড় কথা না, অ্যাটলিস্ট প্রত্যেকটা মানুষের মধ্যে যে একটা রাজনীতি সিনেমাটা নিয়ে বা আমার ক্যারেক্টারটা নিয়ে বা আলটিমেটলি রাজনীতি যে আমার সিনেমা হয়ে গেছে সেটা যে সবার মধ্যে অ্যাটলিস্ট বিরাজ করেছে, আমার কাছে মনে হয় আমি সাকসেস। বাহ বাহ। আর অপু বিশ্বাসের কি, আচ্ছা আপনার কি আর কি পাওয়ার আছে বলেন? মানুষের তো চাওয়ার আর পাওয়ার থাকে না। সব তো হয়েছে, মানে নেম ফেম মানে সবকিছু। অপু বিশ্বাস বাংলাদেশের একটা অধ্যায়ের নাম বা একটা মানে মানে এখনকার কারেন্ট একটা অধ্যায়ের নাম। যাই হোক, আমরা আসবো। না 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 না, রিয়েলি 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 আই মিন ইট। আমি এজন্য বললাম যে আমরা তো গ্রাম, আমি নিজেও গ্রামের ছেলে, বা গ্রামের বন্ধু বান্ধব যখন আসে না তখন এক্সাইটমেন্টটা বুঝি। যে ধরেন এফডিসিতে শুটিং হয় না, বা আপনারা বাইরে এখন এফডিসি ঘরানার ওই শুটিং হয় না বলতে চলে, সেট ফেলে যে শুটিং খুব কম হয় আউটডোর লোকেশন। সো আপনি যখন আপনি বা সাকিব অপু যখন এই ইনডোরে কাজ করে তখন যে পরিমাণ চাপ আসে বিভিন্ন রকম, যে একটু শুটিং দেখবো, সো এটা কৌতূহল, এটা আসলে মানুষের প্রাপ্তি। আমি একটু শৈশবে ফিরতে চাই। অপু শৈশবে খুব কেমন ছিলেন, মানে খুব দামালপনা ছিল, মানে একটু বলেন। ছিল কারণ আমি সবার ছোট, যার কারণে ছিল ওরকম ব্যাপারটা ছিল। আচ্ছা। আর হয়ে যেত, বুঝতে পারতো না আমার দুষ্টুমিটা। আচ্ছা আচ্ছা, আপনার স্কুল, আপনার বাড়ি, আপনার সবচেয়ে সেই বয়সের সখী এক দুজনের নাম বলেন না। আমার বগুড়ার মেয়ে আমি, অনেকেই ধারণা করেন যে বগুড়া হয়তো বা একটু ভিলেজ সাইড বা উপরে গ্রামের বাড়ি, বাট বগুড়াটা একদম খুব মডার্ন সিটি। খুব মডার্ন সিটি, আমার খালা থাকে। ইনফ্যাক্ট মানে ঢাকার সেকেন্ড আমার কাছে মনে হয় যে বগুড়া। মানে সবকিছুই আছে হাতের নাগালে, জিম থেকে শুরু করে গাড়ির শোরুম পর্যন্ত। ইনফ্যাক্ট কিছুদিন আগে ওখানে জামান ওয়ার্ল্ড আরো এগুলো চলে গেছে, তো ডেফিনেটলি মানে ডিজার্ভ করে বগুড়ার লোকেরা। আর আমার বান্ধবীদের মধ্যে ছিল আমাদের 7 জন একটা বান্ধবী ছিল, টিম 7 জন। হ্যাঁ, তো আমরা স্কুলে এরকম একটা রেওয়াজ ছিল, আমার মানে টিচাররা জেনেই যেত। আমি তো গার্লস স্কুলে পড়তাম, স্কুলের নাম হচ্ছে ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়। তো স্কুলে এরকম হতো যে আমরা এক বেঞ্চে বসবো 7 জন। সাপোজ হয়তো ফার্স্টে ম্যাডাম হয়তো কাউকে জিজ্ঞেস পড়া হয়েছে, ও তো বললো যে না ম্যাডাম জেনে তো বাকি 6 জন পড়া হয় নাই, দ্যাট মিন্স হইলেও আমরা দিব না, ও মার খাবে মানে আমরা মার খাবো। তো এইরকম বান্ধবী তোমাদের খুব মনে পড়ে। আমার এক বান্ধবী বগুড়াতে এখন বিয়েও হয়েছে, বৃষ্টি প্রতার, হিন্দু। আর একটা মুসলিম বান্ধবী আছে আমার, সে হচ্ছে শিমিম, ওর দক্ষিণ কোরিয়ায় বিয়ে হয়ে গেছে। ইনফ্যাক্ট শিমিম আর আমার মধ্যে একটা মিল ছিল, ওর আমার চেহারাটা প্রায় কাছাকাছি, শুধু আমি একটু বেশি ওর থেকে একটু ফেয়ার আর ও একটু চাপা ছিল। আর চুমকি, ইভা, এদেরকে খুব খুব মিস করি। তোরা যদি কোথাও শুনে থাকিস এই এফএম টা, প্লিজ তোদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। এখানে শুনলে না আসলে পেজে তো থাকবেই। সো 7 জন, আর অনেক অনেক দুরন্তপনা ছিল নিশ্চয়ই। তো সেই ক্ষেত্রে সেই সময়ে আপনাদের ভেতরে এই ঠিক কবে মনে হলো যে না, তখন তো একেবারে স্কুল লাইফ, তো নিজেদের মধ্যে শোবিজ কর্মী বা তখন ফ্যাসিনেটেড হতেন কাকে দেখে ফিল্মের যে কোনো কিছুতে? তখন তো সেই স্বপ্নগুলো বোনা শুরু হয় না। না, আমি ছোটবেলা থেকেই কিন্তু ডান্স করতাম। দ্যাট মিন্স আমি কালচারাল মাইন্ডারই। স্কুলে কোনো প্রোগ্রাম হলে আমাকে ম্যামরা ডাকতেন, যে কি আমার সাথে ডিসকাস করতেন যে হলুদ পাখি একটা হয় মেয়েদের, খুব পপুলার, ওটা ছোট বাচ্চাদের। তো ওইটা হওয়া মাত্র আমাকে বলতেন, তখন হয়তো আমি 6-7 পড়ি, ওরা হলুদ পাখি হয়তো করতে হবে আমাকে 3 থেকে 4 এর বেবিদের জন্য। তো ম্যাডাম কিন্তু আমাকে ডেকে নিয়ে যে বলতেন যে তোকে আমি এরকম ছেলে মেয়ে দিয়ে দিলাম, এটাকে ইমপ্রুভ করাবি। তারপর হচ্ছে কি স্কুলে হয়তো বা ওই রকম ব্যান্ড পার্টি দেওয়া হতো, ওটা অপু ডিসাইড করবে। তো স্কুলে একটা জানতোই যে কোনো কালচারাল কোনো প্রোগ্রাম হলে আমাকে মানে একদম হেড করে রাখতেন, যে অপু যে মানে ডিসিশনটা দিবে, যে গানের সাথে ডান্স করতে হবে। ইনফ্যাক্ট যে হয় না যে বিভিন্ন রকম সাজগোজ করে স্কুলে বাচ্চারা, যেমন খুশি তেমন সাজো, ওইটাতে হলে আমাকে জাজমেন্ট করতে হবে যে ম্যাডাম আমি
আমি করবো না, বলছে না তুই বল। আচ্ছা, তো আচ্ছা, বাহ, বাহ। এইরকম মানে কালচার আমার ছোটবেলা থেকেই ছিল। আচ্ছা। তো ফিল্মে আসার ব্যাপারটা হয়তো বা অনেকবার বলেছি আমি, হুম, তারপর হুম, ছোট অনেক করে জায়গায় বলি। বলেছেন। সেটা হচ্ছে যে আমি যে চুরি করে একটা ফটোশুট করেছিলাম, আচ্ছা। সেটা আমি চ্যানেলে লাক্সে দিয়েছিলাম, সেইখান থেকে আমার এনকারেজ হওয়া। আচ্ছা, 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 আচ্ছা। সো এটা এটা অনেকে জানেন, অনেক জায়গায় আপনি বলেছেনও। তো সেক্ষেত্রে থাকে না যে নিজেদের পরিচিত আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের একটা কেউ একটু উদ্যোগ নিত বা তুই এই কাজে ভালো করবি, কে বুঝতে পারছিল যে কেউ কি বলেছিল সময় যে একসময় অনেক বড় নায়িকা হবি, বলে কিন্তু আমার হ্যাঁ না, আমার এক বান্ধবী শিমিম, ও আমাকে বলেছিল আমি যখন ফার্স্টে সাকিবের সাথে আমার সিনেমার অফার আসলাম, আচ্ছা। তো ও আবার হচ্ছে আমি রিয়াজ ভাই রং নাম্বার সিনেমাটা আমাকে মন ছুঁয়ে গেছিল, যে রং আচ্ছা, নাম্বার হ্যাঁ। সিনেমাটা এত ভালো। হ্যাঁ, আর আমার ভালো লেগেছিল স্বামী সংসার একটা সিনেমা, না 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 স্বামী সংসার না, এটা হচ্ছে সালমান ভাইয়ের একটা সিনেমা আনন্দশ্রু। আচ্ছা, আচ্ছা। এই সিনেমার অ্যাক্টিং দেখে সালমান ভাইকে অনেক ভালো লাগতো। তোমরা স্কুলে এসে না যখন ফ্রি টাইম থাকতাম গান গাইতাম, সবাই মিলে ঝুলে সুদ ধরে গান গাইতাম, যে ম্যাডাম আসতো আবার চুপ হয়ে যেতাম। আজকে এক দুই লাইন হবে নাকি? না, না, না। আমার গান শুনলে এফএম রেডিও সবাই বন্ধ করে দেবে। তো পরে যেটা হয়েছে যে আমি মানে আমার যখন কথা আসলো, আমি যখন হচ্ছে গিয়ে ক্লাস 10-এ পড়ি, যখন এসএসসি পরীক্ষার হচ্ছে ইয়ে দিয়ে যাচ্ছিলাম পরীক্ষাতে, তখন আমাকে আমার বান্ধবীর সাথে আলোচনা করলাম যে আমার তো একটা সিনেমার অফার আসতেছে, কোটি টাকার কাবিন নামের সিনেমা, ওটাতে শাকিব খান আছে। তখন আমাকে আমার বান্ধবী বললো যে শাকিব খান চল এর কিছু সিনেমা দেখিনি, হিরোটা কেমন সুন্দর, না হলে তুই কেন কাজ করবি বল। তো এরকম করে তখন আমাদের যেটা ফার্স্ট অফ অল দেখা হলো শুভাটা দেখে আমার বান্ধবী বলে ও মাই গড আমি তোর ফ্যান হয়ে গেলাম। তো মজার ব্যাপার হচ্ছে যে পরে কোটি টাকার কাবিন করা হয়, এবং কোটি টাকার কাবিনের পর থেকে শাকিবের সাথে আমার একটু মনের আদান প্রদান। তারপরে আমি যখন কলেজে উঠে গেলাম, আমি তো পড়তাম হচ্ছে গিয়ে না একটু করে ওভাবে বললে হবে না, মানে প্রথম আদান প্রদান তো বুঝলাম, সেটা তো জানি, সব তো জানি, মানে প্রথম দেখলেন ঠিক আছে, হলে তো দেখলেন, তারপরে প্রথম দেখা হলো সাকিব ছেলেটাকে। তো মানে কিভাবে, মানে ইউজুয়ালি তো সিকোয়েন্স চলছে বা প্রেমের ব্যাপার স্যাপার চলছে, আপনার প্রথম সিনটাই ছিল, প্রথম দিনের সিনটা ছিল আমি বসে যে স্টেজে বসে থাকবো, এবং আমাদের ফুল ফ্যামিলির যে একটা সিন, যেহেতু ফার্স্ট ডে তে প্রত্যেকটা আর্টিস্টের শিডিউল থাকে, তার জন্য ওই সিনটা, ওটা এন্ডিং সিন যদিও, বাট ওটা করা হয়েছিল। তো সেই আমি স্টেজে, তো সাকিব আগে থেকে তো চোখ উঠায় সবসময় কথা বলে। তো প্রথম দেখে কি মনে খুব দুষ্টু ছেলে এরকম মনে হচ্ছিল? আমার কাছে মনে হচ্ছিল যে ফার্স্ট দেখছি তো একটা ছেলেকে, আল্লাহ এইরকম করে তাকাইতে পারে, আরে আমাকে এনকারেজ করছে, আমাকে এত লাভ করে ফেলছে। তো ওর সাথে আমার যে আদান প্রদানটা হয়েছে টেলিফোনের, সেটা হচ্ছে যে একটা টিস্যু পেপারে কাজল দিয়ে লিখে আমি পাঠিয়েছি, তারপর সে আবার হচ্ছে গিয়ে কাজল তার কাছে থাকে না, কি লেখা অনেক ফোন নাম্বার লিখে, ও আচ্ছা ফোন নাম্বার আছে, ওটা দিয়ে দে সবার, হ্যাঁ ফোন নাম্বারটা দিয়েছি। তারপর তো সে আমাকে ফোন করেন, ফোন করে কথা হয়, তখন মানে ফোনের মাধ্যমে আরো বেশি আমাদের মানে সম্পর্কটা গড়ে গেছে টেলিফোনের মাধ্যমে। তো পরে যেটা হয় যে কোটি টাকার কাবিনের পর ফ্যামিলি থেকে সবাই বুঝতে পেরেছে, তখন ওরা চাইলো যে দরকার নাই সিনেমা করার, তোমাকে আমি, যেহেতু আমার মার বাবার বাড়ি ইন্ডিয়ান, আমার মা ইন্ডিয়ান, তো মা বললো যে তাহলে আমাকে পাঠাই দিবে। তো আমি বললাম যে মানে ফিল্ম করলে পাঠিয়ে দিবে, না 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 মানে আমাকে সাকিবের সাথে কথা হয় তার জন্য আমাকে মা ইন্ডিয়াতে পাঠিয়ে দিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমি ইন্ডিয়াতেও গেলাম, গিয়ে আমার কাছে মনে হতো ওর সাথে আমি কথা কন্টিনিউ করতাম, যেহেতু নাম্বারটা আমার ওর, আমি যেখানে টেলিফোন বুথ পেতাম ওকে আমি ফোন করতাম, তো কথা হতো। এক পর্যায়ে সে মনে করেন ইন্ডিয়াতে আসলেন, ইন্ডিয়াতে এসে আমার সাথে প্রায় 4-5 দিন আমরা একসাথে ঘুরলাম ফিরলাম, এবং এগুলো সহযোগিতা করেছে আমার মেজো বোন। পরে আবার ব্যাক করলাম যখন বাংলাদেশে, তখন কি একটা ছবি রিলিজ হয়নি, কোটি টাকার কাবিনের কাজ চলছে, কাজ শেষ করেই, তখন ওই একটাই কাজ হয়েছে, রিলিজ হয়নি। এরপরে আমি যখন আবার মাকে বললাম, মা আমি ক্লাস 10 পাস করেছি, তুমি এখানে 9-এ আমাকে ভর্তি করে দিবা না, আমি বাংলাদেশে যাব। তো মা বলতো যে দেখ বাংলাদেশে যাবি, সিনেমার কথা বলবি না, আর কোনো যেন ফোন আমি না দেখি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কিসের বার কথা। পরে এসে আর কি যাই হোক ফোন টোন হতো, আলটিমেটলি কলেজে ভর্তি হলাম। তো আমার বান্ধবী আমাকে একদিন বললো যে সাকিবকে দেখবো, তোর সাকিব খানকে একটু আসতে বল। পরে আলটিমেটলি আমি সাকিবকে ফোন করলাম, আমি বললাম যে আমি তো কলেজে আসি, আমি কলেজে 11টা থেকে 4টা অবধি থাকি, এর মধ্যে যদি তুমি আসো তাহলে তোমার সাথে আমি ঘুরতে পারবো, আদারওয়াইজ বাসায় গেলে তো বেরোতে দেবে না। তো এটা বগুড়ার গল্প না? হ্যাঁ আমি তখন কোটি টাকা কাবিন করেছি, ইন্ডিয়াও গেছিলাম, কিন্তু যখন বললেন তখন তো ও কোথায়, ও ঢাকায় কাজ করছিল রসের বাইদানি। আচ্ছা আচ্ছা, সেই সিনেমার সিরিয়াল বহুত ডিস্টার্ব করছো। আচ্ছা তারপর সেই শুটিং ধুয়ে সে আমার কলেজের সামনে গেছে, পরে আমি আমার ওই বান্ধবী আমার বান্ধবীকে ও
ও কি তারপর বলো? না, তারপর ছুটে আসলো ওই টাইমে। হ্যাঁ, সে বলল পরদিন? যে ঠিক আছে আমি তাহলে পরের দিন ম্যানেজ করতে পারবো। আচ্ছা। তো পরের দিন আমি কলেজে গেছি, হ্যাঁ। কলেজে গিয়ে আমাকে ঠিক একটার দিকে ফোন করলেন জাকিব। আমার কাছে মোবাইল থাকতো। মফস্বলে মানে বগুড়ায় ডেট টেট করার জায়গা? না না না, ডেট ওইভাবে করা হয় নাই। আচ্ছা। পরে সে গাড়ি নিয়ে গেলেন, গাড়িতে তার ভাই ছিলেন, হ্যাঁ, সাকিব ছিলেন, তার ড্রাইভার ছিল। হুম। তা আমি আবার একা সিক্রেট না, না বাবা আমি চিনি আচ্ছা, না, যদি গাড়ি নিয়ে চলে যাই কোথায়। সিমিম ছিল নাকি? একজন সিমি আমার সাথে ছিল। পরে ও আর আমি মিলে গাড়িতে গেলাম। আমরা হচ্ছে মহাস্থানগড় অব্দি গাড়ি নিয়ে গেলাম, আচ্ছা। আবার মহাস্থানগড় থেকে গাড়ি নিয়ে আসলাম। গাড়ি থেকে নামার সিন হ্যাঁ, নাই। হ্যাঁ। পরে আসার আগে আসলে স্কুল কলেজে মেয়েদের খুব ছোটতে খুশি হয় না, হ্যাঁ, হ্যাঁ। তোর মাঝে বলতেছে কি এমনি এমনি ছেড়ে দেবো, কিছু তো টাকা নষ্ট করতেই হবে। আমি বলছি, কি খাবি? আচ্ছা। তো বল বলছে কেন আইসক্রিম খাবো। আচ্ছা। সে ভীষণ হ্যাপি, সাকিব অনেক টাকা খরচ করে ফেলছে অনেক আইসক্রিম খরচ করে খেয়ে। পরে আজকে কি আবার আমাকে কলেজের সামনে নামিয়ে দিল। আচ্ছা আচ্ছা। তো ফ্রেন্ডদের সাথে নিশ্চয়ই এই কৃতজ্ঞতা বা এই জায়গাগুলো খুব যখন ব্যস্ত হয়ে গেলেন, বা আস্তে আস্তে আমি গল্পগুলো আসবো, যখন ব্যস্ত হয়ে গেলেন এই 7 জনের কজনের সাথে আপনার এখন আর যোগাযোগ বা 7 জনের মধ্যে connect মাত্র আছে? 2 জনের সাথে যোগাযোগ। 2 জনের সাথে? হ্যাঁ, একটা বৃষ্টি আর শিমিম। ওরা কি দেশে তো না? শিমিম হচ্ছে দক্ষিণ কোরিয়ায় বিয়ে আচ্ছা। হয়েছে। ওর বিয়ের সূত্রে ওইখানে সে আছে আজকে প্রায় 4 বছর ধরে। ওর সাথে মাঝে মাঝে ইমোতে, ফেসবুকে কন্ট্রাক্ট হয়। আর বৃষ্টি ঢাকাতেই বিয়ে হয়েছে, এখন সে বগুড়াতে আছে। ওর সাথে প্রায় কথা হয়, ফেসবুকে, টুইটারে, তারপরে ইমোতে কথা হয়। যাক, অপু আপনার ফিল্ম ক্যারিয়ারের প্রথম স্টেপের কথা সবাই জানে, বললেন আপনি। প্রথম ছবিতে এসে আপনার ফার্স্ট সাইড ফার্স্ট লাভের একটা ব্যাপার চলে এসেছে, সেটা তো আপনি সেটা অনেকেই আন্দাজও করতে পারছে। আপনার তখন আসলে মিডিয়া প্রসঙ্গে, মিডিয়া সম্পর্কে কেমন ধারণা ছিল, যে এইগুলা মানে কখন মনে হলো যে না আমাকে একটু কনসিয়াস থাকতে হবে প্রেমের ব্যাপারেও? কখন ম্যাচুরিটি? তখন তো ক্লাস 10-এর একটা মেয়ে, এত কিছু বোঝার কথাও না, মানে সেই সময়ের কথা যদি ধরি খুব স্বাভাবিকভাবে। সো আপনি তখন কিভাবে বুঝলেন, বা কখন মনে হলো যে সাকিব কখন বললো, বা আপনারা কখন বললেন না একটু আমরা বিষয়গুলো? কারণ আমরা তো জানতাম, আমরা তো এসবের গল্পের অনেক পরে, সাংবাদিকরা অনেক পরে মানে আজ করতে পেরেছে বেসিক্যালি। অ্যাকচুয়ালি কখনোই কিন্তু আমি বা সাকিব আমাদের দুজনের কাছ থেকে এইভাবে কখনো কোনো কথা আসেনি যে আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। এই কথাটা কিন্তু আমরা কেউ কখনো বলিনি। কতবার বলছেন ছবিতে, কতবার দেখছি। মানে আমি বাস্তবের কথা বলছি, বাট বাস্তবে কখনোই বলা হয়নি। বাট একটা কেমন জানি আমার ওর প্রতি একটা দুর্বলতা, একটা ভালোবাসা বোধ হতো, ইনফ্যাক্ট ওরও হতো। সেখান থেকে আমরা দুজনের প্রতি একটা ধরেন আস্থা রাখা বা বিশ্বাস করা। তো সিনেমায় ভালো মন্দ এটা আসলে আমি বলবো যে এটা হচ্ছে টোটালি রং আইডিয়া। কারণ প্রত্যেকটা সেক্টরই প্রফেশনাল, প্রত্যেকটা সেক্টরে আমার কাছে মনে হয় যে কর্ম, তো কর্মকে মানুষ যদি ধর্মের মতো করে নেয়, আমার মনে হয় যে না এরকম কোনো প্রবলেম ক্রিয়েট হয়। হ্যাঁ, আমাদের জগৎটা হচ্ছে কি একদম বিনোদন জগৎ, এখানে হয়তো বা বিনোদনটা বেশি, কিন্তু বিনোদন জগৎ মানে তো এই না যে মানুষ এটাকে নেগেটিভ সেন্সে নেবে। আমি কখনোই মনে হয়নি, আমার কাছে শুরু থেকেই মনে হয়েছে যে লাইক আমি যদি পড়াশোনা শেষ করে কোনো প্রফেশনে যেতাম, স্যাম আমার কাছে মনে হচ্ছে আমি যেহেতু একটা নাচ শিখেছি, কালচার মাইন্ডের মেয়ে আমি, সো আমার এখানে সাকসেস এসছে, আমি কালচার থেকে কালচারেই চলে আসছি। একটা মানুষ যে সাইডটা নিয়ে এগোয় এবং সেই সাইডে গিয়ে কিন্তু আলটিমেটলি ফিউচারে স্ট্যান্ড করে। সো আমার কাছে মনে হচ্ছে আমি যেহেতু ক্লাস 3 থেকে নাচ শিখেছি, সো আমার জন্য ইট ইজ বেটার। আচ্ছা, প্রথম আপনার নিজের ছবি হলে বগুড়াতে দেখে, মানে না, কোটি টাকার কাবিনটা রিলিজ হয়েছে, পরে যে ব্যাক করলাম, ব্যাক করার পর তখন আমার প্রোডিউসার ডিপজল ভাইয়া আমাকে মাকে ফোন করে বললেন যে কোটি টাকার কাবিনটা উনি দেখবেন। তো ওনার একটা সিনেমা হল আছেন আই থিংক গাবতলীতে, এশিয়া, হ্যাঁ ওইটাতে আমরাই মা, তারপরে এফআই মানিক, আরো অন্যান্য আর্টিস্টরা ছিলেন, তারা সবাই মিলে আমরা আর কি, ওনার উপরে একটা ছোট্ট একটা ইয়ের মতো আছে যেটা পার্সোনালি উনি ওনার সিনেমার রিলিজ হলে আর কি উনি যান। তো সেইখানে বসে আর কি আমার কোটার কাবিন ফার্স্ট দেখা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ছবিটা দেখতে দেখতে কিছু কিছু মেমোরেবল ব্যাপার হতো কি, ও এখানে তো আমি সাকিবের সাথে এই কথা বলেছিলাম, এটা তো এইভাবে তাকিয়েছিলাম। তো আমি শুটিং মানে সিনেমা দেখা বাদ দিয়ে আমি মনে করতাম আমি কি কি করেছি, কোন সিকোয়েন্স কোন শর্টে। গভীর প্রেম। সো প্রিয় শ্রোতা,
না 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 না, প্রেমে কখনো প্রেমের কি যেন প্রেমে জলে ডোবে না, আর ভাসলেও তো ভাসতে উঠতে থাকে। যাই হোক, শুনছেন ব্রেভার প্রেজেন্টস বিগ স্ক্রিন উইথ তানভীর, এবং আজকে আমাদের সাথে রয়েছেন অপু বিশ্বাস। সো এবার চুমুক দাও ব্রেভারে, আর শুনতে থাকো আমাকে যেন অন্যরকম ফিলিংস। বন্ধুরা, জানিয়ে দিতে চাই যে ব্রেভার একটি নন অ্যালকোহলিক হেল্পফুল ড্রিঙ্ক। সো নিশ্চিন্তে চুমুক দিতে পারো ব্রেভারে, আর শুনতে থাকুন এই বিগ স্ক্রিনের চরম প্রেমের গল্প, যেটা অপু বলছেন। ছোট্ট একটা ব্রেক নিয়ে ফিরতে চাই অপু বিশ্বের সাথে, সুতরাং সঙ্গে থাকুন।